আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো এই মহামারী দুর্যোগের সময়ও। আমি মোহাম্মদ মুকাদ্দাস আলী, প্রধান শিক্ষক, সোলাগুড়ি উচ্চ বিদ্যালয়। সোলাগুড়ি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পর্ব 2, তারিখ 28/9/2020। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে জিনিসটি পড়াবো তার আগে তোমাদেরকে আমি একটি চিত্র দেখাচ্ছি। তোমরা এই ছবিটা দেখে কি অনুমান করতে পারতেছো কার ছবি হতে পারে এটা? আমি যদি বলি এই ছবিটা কার হতে পারে, দেখো তো কোন বিজ্ঞানীর হতে পারে? নিশ্চয়ই ছবি এবং চেহারা দেখে তোমরা অনুমান করতে পারতেছো এটা বিজ্ঞানী গ্যালিলিও হবে। তো বিজ্ঞানী গ্যালিলিও 1564 সালে 15 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1642 সালের 8 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তিনি ইতালির পিসা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী, প্রজ্ঞাময় একজন বিজ্ঞানী, জ্যোতির্বিদ ছিলেন গ্যালিলিও ছোটকাল থেকেই অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি লেখাপড়া মাঝখানে স্থগিত হয়ে যায়, অর্থাৎ পিসা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এরপরেও তিনি তার লেখাপড়া স্থগিত না করে তিনি লেখাপড়া কিন্তু চালিয়ে গেছেন। আমরা অনেক সময় শিক্ষার্থী আর্থিক সচ্ছলতার কারণ দেখে, অজুহাত দেখে আমরা কিন্তু লেখাপড়া থেকে দূরে সরে যাই, লেখাপড়া বাদ দিই, যে বাবা মা অর্থ দিতে পারতেছে না, এই যে একটা আমাদের মধ্যে দুর্বলতা কাজ করে। আসলে অনেক যারা মেধাবী, যারা বিজ্ঞানী, অর্থাৎ যারা বিশ্বের প্রেসিডেন্টই বলো আর বিজ্ঞানী বলো, আর্থিক অসচ্ছলতা তাদের ছিল, কিন্তু সেই অসচ্ছলতাকে মধ্য থেকে কিন্তু তারা লেখাপড়া করে তারা তাদের অবস্থানটা সুদৃঢ় করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই তোমরা গ্যালিলিও সম্পর্কে কিছুটা জানো। তো গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেছে, অত্যন্ত সুন্দর দূরবীক্ষণ যন্ত্র, যেটা দূরের জিনিস দেখা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদের যে কলঙ্ক আছে, আমরা বলি যে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু চাঁদের যে দেখা যাইতেছে যে ঝাপসা যে অংশগুলা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে অনুমান করছিলেন, সেগুলোতে পাহাড় আছে বা সাগর আছে, সাগরের যে পানি আছে সেটা কিন্তু তিনি অনুমান করছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও একদিকে দার্শনিক, একদিকে জ্যোতির্বিদ, একদিকে গণিতবিদ, অর্থাৎ আধুনিক গণিতের যিনি জনক তাকে বলা হয় বিজ্ঞানী গ্যালিলিওকে বলা হয়। এই বিজ্ঞানী গ্যালিলিওর ধারণা থেকে কিন্তু স্যার আইজাক নিউটন, অর্থাৎ নিউটনের সূত্রগুলো প্রদান করেছেন সেই গ্যালিলিওর ধারণা থেকে কিন্তু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্যালিলিও তোমাদের নবম দশম শ্রেণীর গ্যালিলিওর যে পরন্ত বস্তুর সূত্রগুলো, সেই সূত্রগুলো আমরা সম্পর্কে আজকে তোমাদের নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিসা নামক শহরে প্রায় 86.something মিটার উঁচু একটি বিল্ডিং থেকে, হেলানো বিল্ডিং থেকে তিনি লক্ষ্য করলেন একই সাথে তিনি পালক এবং একটি গিনি, পাথর জাতীয় ছোট্ট একটা গিনি জাতীয় একসাথে তিনি ছেড়ে দিয়েছিলেন। দেখা গেল যে স্বাভাবিকভাবে তোমরা জানো পাথরটি আগে পড়বে এবং পালকটি পরে পড়বে। এই যে পড়ার পরে কেন পৃথিবীতে কেন আসে, সেটা হলো একটা অভিকর্ষ ত্বরণের কারণে আসে, গ্র্যাভিটির কারণে আসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পালক এবং গিনি একসাথে ছেড়ে দিলে দেখা যাচ্ছে পালকটা পরে এবং গিনিটা আগে পড়ে, এটা বাতাসে বাধার কারণে পড়ে এবং দুটোই পরে অভিকর্ষ বলের কারণে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটা জিনিসকে তিনি একত্রিত করে বাধাহীন স্থানে, যেখানে কোনো বাধা নাই, অর্থাৎ যেখানে কোনো বায়ু নাই, এরকম বায়ুশূন্য স্থানে তিনি একসাথে ছেড়ে দিলেন, দেখা গেল একসাথে মাটিতে পড়ছে। অর্থাৎ বাধাহীন স্থানে, বায়ুশূন্য স্থানে এরকম দুটি, একটি ভারী জিনিস এবং একটি হালকা জিনিসকে যদি একত্রে ছেড়ে দেওয়া যায়, অর্থাৎ একটা পালক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটি পালক হয়, তো সেই পালকটাকে যদি আরেকটা ভারী জিনিসকে যদি একত্রিত করে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে যদি বাধাহীন স্থান হয়, এটা পালক আর একটা ভারী বস্তু,
ভারী বস্তু এগুলো যদি একত্রে ছেড়ে দেওয়া যায়, দেখা যাচ্ছে যদি বাতাস থাকে, তাহলে বাতাস থাকে তাহলে দেখা যাচ্ছে এটা পরে পড়বে, এটা আগে পড়বে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কিন্তু যদি বাধাহীন স্থানে এটাকে ছেড়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে দুটো বস্তুই একত্রে একসাথে মাটিতে পড়বে। এই যে গ্যালিলিওর অর্থাৎ অভিকর্ষ বলের সূত্রকে কাজে লাগিয়ে, অভিকর্ষ তরঙ্গকে কাজে লাগিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গ্যালিলিও 3টি সূত্র দিয়েছেন বিজ্ঞানী গ্যালিলিও। সেই গ্যালিলিও 3টি সূত্র নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। বিজ্ঞানী গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র কয়টি? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 3টি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা হতে হবে। অর্থাৎ আমরা একটি বস্তু যদি স্থির অবস্থান এবং যদি বলো এটা স্থির অবস্থায় আছে এবং একই উচ্চতা থেকে, ধরো এটা ভূমি থেকে উচ্চতা হল h, স্থির অবস্থান, তার মানে তারা আদি বেগ শূন্য স্থির ছিল। স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে যদি আমরা কোনো দুটি বস্তুকে, একটা ভারী হোক হালকা হোক, দুটো বস্তুকে যদি ছেড়ে দেয় তাহলে একই সময়ে মাটিতে পড়বে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই একটি হালকা বস্তু পালক এবং একটি ভারী বস্তুকে যদি বাধাহীন স্থানে রেখে এবং স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে দেখা যাবে যে দুটি বস্তু একই সময়ে মাটিতে পড়বে। অর্থাৎ এটার জন্য টি সময়, এটার জন্য টি সময়, এই টি সময়ে এটাও টি সময়ে মাটিতে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে যদি বস্তুটিকে আমরা স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় যদি আমরা দুটো বস্তুকে রেখে ছেড়ে দেই একসাথে মাটিতে পড়বে, কারণ তাদের মধ্যে কোনো বাধা নাই এবং বাধাহীন স্থানে তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব কি করবে? অতিক্রম করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি গ্যালিলিওর প্রথম সূত্রটা সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা চলে আসছে যে আমরা স্থির অবস্থান থেকে বিনা বাধায় একই উচ্চতা থেকে দুটি বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে বস্তুগুলি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় সূত্র নিয়ে। দ্বিতীয় সূত্র হচ্ছে আমরা স্থির অবস্থান থেকে, ধরো এটা m1 একটি বস্তু, এটা m2 আরেকটি বস্তু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বস্তু আমাদের দুইটি, একটা m1 একটা m2। দুটো বস্তুকে আমরা ছেড়ে দেব, তারা দুটো বস্তু বাতাহীন স্থানে মাটিতে পড়বে। তাহলে এই পড়ার সময় তাহলে স্থির ছিল, স্থির অবস্থান থেকে যখন আমরা ছেড়ে দেব, তাহলে দেখা যাবে আস্তে আস্তে তাদের বেগ কি পাবে? বৃদ্ধি পাবে, এবং সেই বেগটা হবে সময়ের সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ধরো টি সময়ে এটার বেগ v, তাহলে এটারও টি সময়ে এটার বেগ v। ধরো এখানে t1 সময়ে v1 বেগ, অর্থাৎ v বেগ, তাহলে t2 সময়ে কত বেগ হবে? এই পর্যন্ত t1, এইখানে যদি আমি বলি t2 সময়ে, তাহলে t2 সময়ে তাহলে বেগ হবে অর্থাৎ 2v, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে তার বেগও কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে যদি এটা হয়, তাহলে পরবর্তীতে হবে t1, তাহলে t2 সময়ে তাহলে বেগ হবে 2v। তার মানে যদি এখানে 1 সেকেন্ডে হয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি 1 সেকেন্ডে বেগ v হয়, তাহলে 2 সেকেন্ডে বেগ হবে 2v, তাহলে 2 সেকেন্ডে বেগ হবে 2v, 1 সেকেন্ডে v, 2 সেকেন্ডে 2v, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ v ভেরিয়েসেস হবে কত? t। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে v ভেরিয়েসেস কত? t হবে। তাহলে অর্থাৎ বেগ হচ্ছে সময়ের কি? সমানুপাতিক। অর্থাৎ তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটি হচ্ছে কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক।
তাহলে বস্তু সুপ্রিয় শিক্ষার্থী আবারও বলছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ে সমানুপাতিক। তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা সূত্রটি লিখি তাহলে হবে কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভি ভেরিয়েসিস টি লিখছি, তাহলে যদি আমরা কে ভি সমান একটা ধ্রুবক চিহ্ন দেই, দেখো খেয়াল করো, ধ্রুবক ইনটু আমরা টি লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাকে আমরা ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক লিখতে পারি আমরা, ধ্রুবক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি ব্যাগ যদি v1 v2 এরকম হয়, তাহলে v1 বাই t1 v2 বাই t2 v3 বাই t3 এইভাবে ডট ডট দিয়া সমান আমরা কি দিব, এখানে vn দিলে নিচে tn ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ এটার অনুপাতটা সবসময় ধ্রুবক হবে। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু কিসের অনুপাত? ব্যাগ এবং সময়ের অনুপাতটা সবসময় কি হবে, ধ্রুবক হবে। অর্থাৎ v1 বাই t1 v2 বাই t2 v3 বাই t3 ডট ডট দিয়ে vn বাই tn, অর্থাৎ এটার মানটা সবসময় সমান থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা গ্যালিলিও তৃতীয় সূত্রটি বলব। তাহলে একইভাবে আমরা যদি স্থির অবস্থান থেকে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি, এটা m1 একটা বস্তু আর একটা বস্তু যদি m2 হয়, আমরা এই বস্তুটিকে যদি ছেড়ে দেই তাহলে এভাবে মাটিতে পড়বে। তাহলে যদি আমরা বলি 1 সেকেন্ডে বস্তুটি যদি 1h দূরত্ব অতিক্রম করে, তাহলে এই পরের যে দূরত্বটা হবে তাহলে সেটা হবে 4 সেকেন্ডে h, 4 সেকেন্ডে h হবে। তার মানে অর্থাৎ পরন্ত স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h ভেরিয়েসিস টি স্কয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, h ভেরিয়েসিস টি স্কয়ার, তার মানে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তো আমরা এটা যদি এভাবে লিখি, তাহলে যদি এইভাবে বলি, পরের যে দূরত্বটা এটা যদি হয় তাহলে 9 সেকেন্ডে 3 থেকে 9 সেকেন্ডে h পরের দূরত্বটা অতিক্রম যেটা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এটা h হয়, অর্থাৎ যদি এটা তোমার 1 মিটার হয়, পরের 2 মিটারে অতিক্রান্ত কত সময় হবে, কত, তাহলে 2 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত, 4। অর্থাৎ আমরা এখানে দেখি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধ্রুবক গুণন টি স্কয়ার, তাহলে h বাই টি স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক। তার মানে আমরা এটাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে লিখতে পারি, h1 বাই t1 স্কয়ার h2 বাই t2 স্কয়ার h3 বাই t3 স্কয়ার, এভাবে h4 বাই t4 স্কয়ার ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু ধ্রুবক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের অর্থাৎ দূরত্ব এবং সময়ের বর্গের অনুপাত, দূরত্ব বাই সময়ের বর্গের অনুপাত, দূরত্ব বাই সময়ের বর্গের যে অনুপাতটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র, বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও এই তিনটি সূত্র দিয়েছেন। তাহলে প্রথম সূত্রটা আবার বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থির অবস্থান থেকে বিনা বাধায় সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের বর্গের সমানুপাতিক।
তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তেছে, অর্থাৎ তাহলে অভিকর্ষ বলের দিকে যখন হবে সেটা হবে ধনাত্মক। যেমন আমরা গতির চারটি সূত্র পড়ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, v সমান u প্লাস a t, তারপর বলছি s সমান ut প্লাস হাফ a t স্কয়ার, তারপর বলছি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি পরন্ত বস্তুর সূত্র দেয়, আমরা যদি এখানে পরন্ত বস্তুর সূত্র দিই তাহলে অবশ্যই ত্বরণটা অর্থাৎ সেখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি v সমান u প্লাস gt, s সমান ut প্লাস হাফ g t স্কয়ার, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh হবে। s এর পরিবর্তে আমরা এখানে h দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে পরন্ত বস্তুর সূত্রে যেহেতু অভিকর্ষ ত্বরণটা কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা গতির যে সূত্রগুলো পাইছি সেই সূত্র থেকে আমরা এগুলো লিখতে পারি v সমান u প্লাস gt, s সমান ut প্লাস হাফ gt স্কয়ার, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, যেটা এখানে বলা হয়েছে যে দেখো এই সূত্রগুলোতে এই তিনটা সূত্র দেখো আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে, তার মানে এটার মধ্যে যদি আমরা বলি u v সমান u প্লাস gt, তাহলে v শূন্য প্লাস gt, তাহলে v সমান gt। যেহেতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ g একটি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান সব সময় সমান থাকে, অর্থাৎ এটা সমত্বরণে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি v, এটাকে ধ্রুবক ধরবো, এটা ধ্রুবক গুণ t, তার মানে g আছে g সমান ধ্রুবক, তাহলে v বেরিয়েছে t। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় সূত্রটা চলে আসছে কিন্তু, তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সূত্রটি তোমরা পড়ছো। এরপর আসো আমরা এটা যদি লিখি s সমান, আমরা s এর পরিবর্তে h দিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, s এর পরিবর্তে h সমান ut প্লাস হাফ g t স্কয়ার। তাই এখানে যেহেতু আমরা বলতেছি স্থির অবস্থান থেকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো স্থির অবস্থান থেকে, তার মানে তার আদি বেগটা কি হচ্ছে, শূন্য হচ্ছে, তাহলে 0 যোগ হাফ g t স্কয়ার, তাহলে h সমান হাফ g t স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো h সমান তাহলে হাফ, এইটুকু যদি আমরা ধ্রুবক ধরি তাহলে হাফ তো ধ্রুবক, অটোমেটিক g অভিকর্ষ ত্বরণ ধ্রুবক, তাহলে ধ্রুবক গুণ t স্কয়ার, তাহলে h বেরিয়েছে t স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো অলরেডি গ্যালিলিও তৃতীয় সূত্রটা এখানে চলে আসছে, তাহলে h বেরিয়েছে t স্কয়ার, তার মানে নির্দিষ্ট স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হবে। সময়ের বর্গের কি হবে, সমানুপাতিক। অর্থাৎ 1 সেকেন্ড যদি হয় তাহলে দেখা যাচ্ছে h দূরত্ব, 2 সেকেন্ড হলে 4 মিটার, 3 সেকেন্ড হলে 9 মিটার, 4 সেকেন্ড হলে 16 মিটার। তার মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি একটা বস্তু এখান থেকে আমরা ছেড়ে দেই, যদি 1 সেকেন্ডে যদি h মিটার দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে h মিটার, 1 সেকেন্ডে, তাহলে পরবর্তী 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 4h মিটার। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বলি আমরা, তাহলে 3 সেকেন্ড হবে 9h মিটার হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে 1 সেকেন্ডে h মিটার হলে 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে মোট দূরত্ব কত হচ্ছে, 2 সেকেন্ডে দূরত্বটা আমরা তাহলে এখানে h 4h থেকে h বাদ দেব, তাহলে কত হচ্ছে 3h। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে গ্যালিলিওর যে পরন্ত বস্তুর তিনটি সূত্র, এই তিনটি সূত্র থেকে আমরা আবার দেখো h বেরিয়েছে t স্কয়ার পেলাম, v বেরিয়েছে t বেসিক, অর্থাৎ বিনা বাধায়
স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা গ্যালিলিও এই তিনটি সূত্র আজকে তোমাদের এই আমি দিলাম, এই সূত্র তিনটি তোমরা বাসায় গিয়ে আজকে একটু চেষ্টা বাসায় একটু বসে বসে তোমরা নিজের বই দেখে একটু সূত্র তিনটা অটোমেটিক মুখস্থ করতে হবে তোমাদেরকে স্বাভাবিকভাবে। তো আশা করি তোমরা আমাদের যে সোনাপুর উচ্চ বিদ্যালয় থেকে যে অনলাইন ক্লাসে আমরা আয়োজন করেছি সেই অনলাইন ক্লাসটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করতেছো এবং তোমরা শুধু নিজেরা পড়লে হবে না, এবং তোমাদের যে বন্ধু আছে, তোমার সহপাঠী আছে, তাদেরকে তোমরা উদ্বুদ্ধ করবে, তোমাদের অভিভাবককে উদ্বুদ্ধ করবে। আমাদের এই অনলাইন ক্লাসটা তখনই সার্থক হবে, আমাদের শ্রম মেধা তখনই সার্থক হবে যখন তোমরা এই অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে খেয়াল করবে। এবং মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 3 অক্টোবর পর্যন্ত তোমরা জানো স্বাভাবিকভাবে গভর্নমেন্ট ছুটি ঘোষণা করছে শিক্ষা প্রতিষ্ঠান। এখনও কিন্তু এই দুর্যোগ, মহামারী দুর্যোগ কিন্তু এখনও শেষ হয় নাই। তো যেহেতু যেখানে জেএসসি পরীক্ষা স্থগিত, জেএসসি পরীক্ষা স্থগিত হলেও কিন্তু বার্ষিক পরীক্ষা হবে, পিএইচসি পরীক্ষা স্থগিত হলেও কিন্তু বার্ষিক পরীক্ষা হবে। বার্ষিক পরীক্ষা ছাড়া কিন্তু কোনো মতেই উপরে ক্লাসে প্রমোশন দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই পড়তে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ বই ফেলে দিয়ে থাকো, আজকে থেকে বই সংগ্রহ করে তোমরা পড়া শুরু করো। ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।